এখন আমরা এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের হিসাবের বইসমূহ অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে গুরুত্বপূর্ণ একটা ছক নগদ প্রদান জাবেদা, এই জাবেদা বা নগদ প্রদান বই আমরা প্রস্তুত করব। এর প্রস্তুত করার জন্য আমার অবশ্যই একটা অঙ্কর প্রয়োজন হবে, সেই অঙ্কটা আমরা নগদ প্রাপ্তি জাবেদাও অলরেডি করছি। এখন আমরা সেখান থেকে নগদ প্রদান জাবেদা প্রস্তুত করব। নগদ প্রদান জাবেদা প্রস্তুত করার সময় তোমাকে জাস্ট দেখতে হবে নগদ টাকা প্রতিষ্ঠানের বাইরে চলে গেছে কিনা। যদি নগদ টাকা প্রতিষ্ঠানের বাইরে চলে যায়, সেটা যেখানেই যাক, জাহান্নামে যাক, সমুদ্রে যাক, মানুষের পকেটে যাক, মালিকের পকেটে যাক, যেখানেই যাক না কেন, আমরা সেটা অবশ্যই নগদ প্রদান জাবেদায় লিখে ফেলবো। এখন নগদ প্রদান জাবেদায় লেখার জন্য আমার প্রথমে নগদ প্রদান জাবেদার ছকটা আগে প্রস্তুত করতে হবে। এখন ছকটা করার জন্য প্রতিষ্ঠানের নামটা লিখতে হবে। প্রতিষ্ঠানের নাম ছিল কি? মাহবুবা এন্টারপ্রাইজ। এটা হচ্ছে আমাদের নগদ প্রাপ্তি জাবেদা, যেটা আমরা এর আগের ক্লাসে করছি। ওখান থেকে আমরা প্রতিষ্ঠানের নামটা নিয়ে আসছি। ভেরি গুড। এখন আমরা ছকটা এখান থেকে প্রস্তুত করে ফেলবো। ছকটা প্রস্তুত করার সময় আমাদের একটু খেয়াল রাখতে হবে, আমরা যখন কোনো কারো কাছে নগদ টাকা প্রদান করি, আমাদের সাধারণ জাবেদাটা কি হয়? ধরো তুমি পণ্য ক্রয় করছো নগদে, তাহলে তোমার কি হবে? জাবেদাটা ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট হবে। কি হবে? নগদান হিসাব ক্রেডিট হবে। যেহেতু নগদান হিসাব ক্রেডিট, তাহলে তুমি এই নগদ টাকাকে তোমার ছকের মধ্যে ক্রেডিট পাশে লিখতে হবে। এবং ক্রেডিট পাশে লেখার জন্য আমাদের যেটা করতে হবে, আমি যদি ক্রেডিট পাশে লিখতে যাই, দেখো আমার ক্রেডিট পাশে কলাম কয়টা হবে? কলাম হবে টোটাল দুইটা। নগদের সাথে আমার কলাম হবে দুইটা। যেমন আমি এই পাশে ক্রেডিট পাশে লিখবো, দুইটা কলাম হচ্ছে একটা নগদ এবং নগদের সাথে সাথে আরেকটা যেটা হবে সেটা হচ্ছে বাট্টা। এখন তুমি যখন নগদ টাকা কাউকে পরিশোধ করবা, তুমি বাট্টা পাবা নাকি দিবা? একটু খেয়াল করো, একটু খেয়াল করো। তুমি তোমার পাওনাদারকে 100 টাকা পরিশোধ করতে গেছো, এখন তুমি কি ওকে বাট্টা দিবা? না, ও তোমাকে বাট্টা দিতে পারে। ও তোমাকে বাট্টা দিবে। তো ও বলতে পারে যে ভাই 100 টাকা দিয়ে না, 5 টাকা আপনাকে বাট্টা দিলাম, আপনি আমাকে 95 টাকা দেন। অর্থাৎ তুমি বাট্টাটা পাইছো। সেই কারণে আমরা নগদের সাথে যখন প্রদান জাবেদা করব, সেই কারণে আমরা এখানে লিখবো প্রাপ্ত বাট্টা। এটা তুমি অনেকে মুখস্থ করায়, আমার মুখস্থ করানোর জিনিসটা ভালো লাগে না, সে কারণে আমি তোমাকে বললাম যে আমরা এখানে প্রাপ্ত বাট্টাটা কেন লিখি। তাহলে তোমরা এটা আশা করি বুঝলা, যে যদি কখনো ভুলেও যাও তাহলে একটু লজিক্যালি চিন্তা করলে কিন্তু এখানে কি বসবে সেটা তোমরা বুঝতে পারবা। প্রাপ্ত বাট্টাটা এখানে বসবে। আবার খেয়াল করবা, আচ্ছা এটা আমি অঙ্কের সময় বলছি, আর একটা বিষয় আছে যেটা একটু মাথায় রাখতে হবে এখানে। আর এখন ডেবিট পাশে আমরা যখন দেখবো যে নগদ টাকা আমি কাকে কাকে দিতে পারি, প্রথমত আমি ক্রয় করলে নগদ টাকা দিতে পারি। আবার তোমার যদি পাওনাদার থাকে, পাওনাদারকে আমরা প্রদেয় হিসাব বলতে পারি, প্রদেয় হিসাবকে তুমি নগদ টাকা দিতে পারো। আর অন্যান্য হিসাব যদি থাকে সেটাকে তুমি, মানে যদি সেটা প্রদেয় হিসাবে না হয়, ক্রয় হিসাবে না হয়, ওরকম অন্য জায়গায় টাকা দিয়ে দিচ্ছ, তখন সেটা আমরা অন্যান্য হিসাবে লিখে ফেলবো। তাহলে এভাবে আমরা যদি ছকটা প্রস্তুত করতে পারি। আচ্ছা এখানে আরেকটা দুইটা বিষয় আছে, একটা হচ্ছে তোমাকে এখানে তারিখটা লিখতে হবে অবশ্যই। তারপরে হচ্ছে ডেবিট হিসাব খাত লিখতে হবে, যেহেতু নগদ হচ্ছে ক্রেডিট, আমাকে ডেবিট হিসাব খাতটা এখানে লিখতে হবে। তারপর এখানে হচ্ছে সূত্র অথবা রেফারেন্স, তুমি যেটাই লিখো সেটা এখানে লিখে ফেললে কিন্তু আমার কলাম শেষ। এখন আমরা যেহেতু কলাম রেডি করে ফেলছি, ভেরি গুড। এখন আমাকে দেখতে হবে এই লেনদেনগুলোর মধ্যে কতগুলো লেনদেন নগদ প্রদান আছে, অর্থাৎ নগদ চলে গেছে সেরকম আছে, সেটা একটু আমরা বের করার চেষ্টা করি। অলরাইট। এখন 2021 সালে মে মাসে মাহবুবা এন্টারপ্রাইজের ব্যবসায় সংগঠিত লেনদেনগুলো ছিল এরকম, যে মালিক কর্তৃক ব্যবসায় অতিরিক্ত মূলধন বিনিয়োগ করছে 40,000 টাকা। এটা তো মূলধন বিনিয়োগ করছে, প্রতিষ্ঠানে আসছে, সুতরাং এটা আমি লিখবো না। এই যে দেখো নগদ পণ্য ক্রয়, নগদে পণ্য ক্রয়, তাহলে যে নগদে পণ্য ক্রয় করে সেটা আমি অবশ্যই লিখবো, কারণ আমার কাছ থেকে পণ্যের যে ক্রয় মূল্য বা টাকাটা সেটা চলে গেছে। নগদ বিক্রয়, এটা টাকা আসছে, প্রচার বাবদ খরচ হলো, খরচ মানে চলে গেছে, এটা লিখবো। নগদ টাকা যেহেতু বাকিতে কিছু বলে নাই। সিমের নিকট পাওনা 20,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে পাওয়া গেল, আসবে না। তুলের নিকট দেনা পূর্ণ নিষ্পত্তিতে প্রদত্ত হলো, প্রদত্ত হলো মানে এটা অবশ্যই আসবে, আমার কাছ থেকে টাকা চলে গেছে। সিয়ামের নিকট হতে সরঞ্জাম বিক্রয়, যাই কিনে না কেন আমার কাছ থেকে টাকা চলে গেছে। শিমুলের নিকট ধারা বিক্রয়, এটা পাওয়া গেল, আচ্ছা এটা আসবে না। বিনিয়োগের সুদ প্রাপ্তি পাওয়া গেল, আসবে না। অবির নিকট দানা পূর্ণ নিষ্পত্তিতে প্রদত্ত হলো। তাহলে আমি মোটামুটি পেয়ে গেলাম যে আমার নগদ প্রদান জাবেদায় কী কী লেনদেনগুলো আসবে। আবার মাথায় রাখবা, বাকিতে পণ্য ক্রয়, এরকম বাকিতে পণ্য বিক্রয়, সেই লেনদেনগুলো কিন্তু আসবে না। তোমাকে জাস্ট মাথায় রাখতে হবে আমার কাছ থেকে নগদ টাকা চলে যাচ্ছে কিনা। যদি নগদ টাকা চলে যায় সেটা আসবে, যদি না যায় তাহলে আসবে। নগদের সাথে যদি রিলেটেড না হয় আসবে না। এখন এখন আমি জাস্ট এই লেনদেনগুলো নগদ প্রদান জাবেদায় সিম্পলি বসাই দিব। কীভাবে বসাই দিব? যেমন 5 তারিখ, মেয়ের 5 তারিখ 2021 সালের নগদে পণ্য ক্রয় 20,000 টাকা। এটা যদি আমরা বসাতে যাই 2021 টাকা লিখতে হবে মেয়ের 5 তারিখ। এখন ডেবিট হিসাব খাত কি? তুমি যখন পণ্য ক্রয় করবা, এই যে এখানে অলরেডি লিখে ফেলছি, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে ক্রয় ডেবিট হিসাব খাত কি? ক্রয়, অর্থাৎ নগদের বিপরীতে যেটা থাকে সেটাই তুমি এখানে লিখবা। অর্থাৎ আমরা লিখবো ক্রয় হিসাব। এখন ক্রয় হিসাব কত টাকা? 20,000 টাকা, প্রবাবলি
20,000 টাকা, রাইট। যদি 20,000 টাকা হয় আমি ক্রয়ের জায়গায় এটা অবশ্যই 20,000 টাকা লিখতে পারবো, এবং সাথে সাথে তোমার কাছ থেকে নগদ কত টাকা চলে গেছে, 20,000 টাকা চলে গেছে। আমরা 20,000 টাকা এভাবে বসাই দিলেই কিন্তু আমার এই লেনদেনটা শেষ। এর পরবর্তী লেনদেন যদি আমরা দেখি, মে 12 প্রচার খরচ প্রদান করা, এটা বিজ্ঞাপন খরচ, প্রচার মানে হচ্ছে বিজ্ঞাপন দেওয়া, 3,000 টাকা মে 12 তারিখ। সেটা আমরা কিভাবে লিখব, মে 12, এটা হচ্ছে বিজ্ঞাপন হিসাব, প্রচার খরচ যেগুলো আছে সেগুলো বিজ্ঞাপন হিসাবে যাবে, কত টাকা, 3,000 টাকা। আমার কাছ থেকে নগদ চলে গেছে 3,000 টাকা, ভালো কথা। কিন্তু এটা কি ক্রয়ের জন্য গেছে? না। এটা কি প্রদেয় হিসাবের জন্য গেছে? না। এটা হচ্ছে বিজ্ঞাপন, যেটা হচ্ছে অন্যান্য হিসাবের ক্ষেত্রে আসবে। এটা ক্রয়ও না, প্রদেয় না, সুতরাং এটা হচ্ছে বিজ্ঞাপন, আমার অন্যান্য হিসাবের মধ্যে চলে যাবে। 12 নম্বর লিখে ফেললাম। এখন যদি 18 নম্বরের কথা বলি, তুলির নিকট দেনা 15,000 টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে 14,700 টাকা প্রদত্ত হলো। তাহলে তুলে আমার কাছ থেকে 15,000 টাকা পেত, আমি ওকে দিলাম 14,700। পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে যেহেতু বলছে, আমাকে বুঝতে হবে যে পূর্ণ নিষ্পত্তি মানে ও আমার কাছ থেকে আর কোনো টাকা পাচ্ছে না, সুতরাং আমি যে 300 টাকা দিই নাই সেই জিনিসটা আমার জন্য কি, প্রাপ্ত বাট্টা। তাহলে এই প্রাপ্ত বাট্টার অঙ্ক কীভাবে আমি বসাবো একটু খেয়াল করো। যেহেতু জিনিসটা হচ্ছে 18 তারিখ, আমি লিখতে পারি যে 18 তারিখ তুলি হিসাব, তুলি প্রদেয় হিসাব লিখলে আরও ভালো। তুলি প্রদেয় হিসাব, ওর কাছ থেকে কত ছিল, 15,000, 14,750। তাহলে ওর কাছ থেকে আমি পাইছি 14,750। কিন্তু আমি কার কাছ থেকে পাইছি, প্রদেয় হিসাবের কাছ থেকে পাইছি। যে প্রদেয় হিসাব, তুলি আমার একজন প্রদেয় হিসাব, ওর কাছ থেকে সরি পাইছি না, ওকে দিছি, প্রদেয় হিসাবের কাছে টাকা দিছি। তাহলে প্রদেয় হিসাব আমার কাছে কত ছিল, 15,000, ও আমার কাছ থেকে 15,000 টাকা পাইতো, কিন্তু আমি দিছি 750, 14,750। বাকি যে 250, বাকি যে 700 না 200 ছিল, আচ্ছা আমি নাম্বারটা একটু দেখি। আচ্ছা 15,000, 14,700, 750 না, দুঃখিত, এটা হবে 700, 14,700। তাহলে বাকি যে 300 টাকা, এই 300 টাকা আমাকে ও কি দিছে, বাট্টা দিছে। তাহলে 300 টাকা আমরা এখানে এভাবে লিখে দেবো। তুমি ডেবিট এবং ক্রেডিট যদি চেক করো, যে ডেবিটের পাশে যতগুলো জিনিস আছে, যে টোটাল হচ্ছে 5,000, 15,000, আর ক্রেডিটের পাশে হচ্ছে টোটাল 14,700 প্লাস 300, টোটাল 15,000। এভাবে হচ্ছে আমরা যদি পূর্ণ নিষ্পত্তি বলা থাকে সেরকম করে বসাই ফেলবো। কারণ বসানোর পর আমরা যদি 21 তারিখ এর পরেরটা দেখি, সিয়ামের নিকট হতে অফিস সরঞ্জামাদি ক্রয় 25,000 টাকা, 60% নগদে, 40% ধারে। এটা একটু খেয়াল করো। যখন বলছিলাম যে নগদে পণ্য ক্রয়, নগদে যদি কোনো কিছু করে, অর্থাৎ নগদ টাকা যদি আমার কাছ থেকে চলে যায় সেটা আসবে। তাহলে 25,000 টাকা হচ্ছে ও সরঞ্জামাদি ক্রয় করছে, কিন্তু নগদ টাকা দিছে কত পার্সেন্ট, 40%, 60%। নগদ টাকা দিছে কত পার্সেন্ট, 60%। এই যে স্পষ্ট বলা আছে, নগদ টাকা দিছে 60%। তাহলে 25,000-এর 60% কত, 25,000-এর 60% যদি গুণ করো তুমি, 15,000 হয়। 150, 150, 15,000। তো এটা ক্যালকুলেটার বের করলে দেখবা যে 25,000-এর 60% হচ্ছে 15,000। এখন এটার মিনিং কি, যে ও একটা সরঞ্জাম কিনছে যেটার মোট মূল্য হচ্ছে 25,000, ওকে নগদ টাকা দিছে 15,000, আর যে বাকি 10,000 টাকা আছে এটা কি বাকিতে দিছে, অর্থাৎ এটা ধারে বিক্রয়, মানে ধারে কিনছে। এখন ধারে কিনলে সেটা কি আমার নগদ প্রদান জাবেদে আসবে, আসবে না। আমার যেটা আসবে সেটা হচ্ছে 15,000, যেটা আমি নগদে ক্রয় করছি। তাহলে ওই 15,000 টাকা সরঞ্জামাদি হিসাবে আমি লিখে ফেলবো। কিভাবে লিখবো ভাইয়া, দেখো এটা কত তারিখ ছিল, 21 তারিখ ছিল, সিয়ামের নিকট থেকে কিনছি। তাহলে সিয়ামের নিকট বিষয়টা এখানে আসবে না, কারণ সিয়ামকে আমি টাকা দিচ্ছি, সে কারণে সিয়ামের নাম লিখবো না। আমি যখন সরঞ্জাম কিনছি নগদে, তখন আমি জাবেদা দিব কি, সরঞ্জাম হিসাব ডেবিট, সরঞ্জাম হিসাব ডেবিট, এবং নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমি ডেবিট হিসাব কাজ লিখবো, সেটা হচ্ছে সরঞ্জাম হিসাব, সরঞ্জাম হিসাব। অনেকে সিয়াম লিখে দিতে পারো ভুলে, কিন্তু সিয়াম আসবে না, কারণ সিয়ামের হিসাবটা হচ্ছে বাকিতে, তাহলে বাকির হিসাব আসবে না, আমি নগদের হিসাব করব। সরঞ্জাম হিসাব ডেবিট, তাহলে আমি লিখে দিব 15,000। এটা কিসের জন্য, ক্রয়ের জন্য না প্রদেয় হিসাবের জন্য, না এটা সরঞ্জাম, যেটা একটা সম্পদ, যেটা ক্রয়ও না প্রদেয় হিসাবে না, সুতরাং সেটা আমি লিখবো অন্যান্য হিসাবে, এবং নগদ টাকা আমার কাছ থেকে চলে গেছে 15,000। এভাবে যদি লিখে ফেলতে পারি, আমরা 21 তারিখের লেনদেনও শেষ করলাম। এরপর অবির নিকট 30 তারিখের যদি একটু দেখি, অবির নিকট দেনাত 12,500 টাকা, পূর্ণ নিষ্পত্তিতে 12,250 টাকা প্রদত্ত হলো। তো এটা ওই যে সিম্পলি আমরা এর আগে তুলির নিকট 18 তারিখেরটা যেভাবে করছি ওইভাবে করে ফেললে কিন্তু হয়ে যাবে, যে আমার কাছ থেকেও পাইতো 12,500, আমি দিছি না পূর্ণ নিষ্পত্তিতে, হ্যাঁ 12,250, ঠিক আছে 12,250। তাহলে আমি কত টাকা কম দিছি, 250। তাহলে এটাই হচ্ছে আমার প্রাপ্ত বাট্টা। এটা আমি কীভাবে লিখবো ভাইয়া, তাহলে 30 তারিখ ওই ব্যক্তিটির নাম কি ছিল, অভির নিকট, তাহলে অভি হিসাব, অভি প্রদেয় হিসাব, ওকে আমি টাকা দিছি
টোটাল 12,250, তাহলে নগদ টাকা আমার কাছ থেকে চলে গেছে 12,250, এবং এটার সাথে সাথে আমার প্রদেয় হিসাব কমে গেছে কত, ও আমার কাছ থেকে টোটাল কত পাইতো 12,500, এখন 1 টাকাও পাবে না, সে কারণে আমি প্রদেয় হিসাব থেকে ডেবিট করে ফেলছি। প্রদেয় হিসাব ডেবিট করা মানে কমে ফেলা আর কি। আর ও বারটা দিছে আমাকে কত 250। এভাবে যদি আমরা করে ফেলি আমার অঙ্ক কিন্তু শেষ, কারণ এখানে অন্য কোনো লেনদেন নাই। যদি অন্য কোনো লেনদেন না থাকে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যোগ করতে হবে। যোগ যদি আমরা করি 20,000 টাকা এই পাশে এই কলামে যোগ করে দিব, এই 12,500 এবং 15,000, এটা কত হবে 27,500। তারপর এটা যদি যোগ করি 15,000 18,000, রাইট। তারপর এটা যদি যোগ করি 20,000 23,000 23 27 37 42 52 66,700 প্রবাবলি যদি ভুল না হয় 66,950। তোমরা একটু চেক করে দেখতে পারো 66,950, আর এটা হচ্ছে 300 550। এখন তুমি ক্রেডিটগুলো যদি যোগ করো আর ডেবিটগুলো যদি যোগ করো, এটা অবশ্যই অবশ্যই কি হবে সমান হবে। তোমরা চেক করে দেখতে পারো, যদি সমান না হয় আমাকে জানাও কমেন্টে, আর যদি সমান হয় তাও আমাকে কমেন্টে কাইন্ডলি জানাবা অবশ্যই, যারা 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 ম্যাথটা এতটুকু পর্যন্ত করছো আর কি। তো যদি কোনো কোয়েশ্চেন থাকে এটার বাইরে অবশ্যই জানাবা। আর তোমরা কোন সফটওয়্যারের উপর তোমাদের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ সেটা আমাকে জানাবা, আমি ওই সফটওয়্যারের উপর অবশ্যই তোমাকে সহজ করে বোঝানোর জন্য চেষ্টা করবো। ইনশাল্লাহ, বাই বাই।